শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দ্র সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বাতিল প্রশ্নে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়, সংবিধানের মূল সৌন্দর্য হল জনগণের ক্ষমতায়ন। জানান, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, এজন্য এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। বলা হয়, বেআইনিভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। পর্যবেক্ষণে আরও বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গেল 5 ডিসেম্বর এই মর্মে জারিকৃত রুলের রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। এর আগে দীর্ঘ 23 কার্যদিবস হয় শুনানি। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এই ছিল আইনজীবীদের প্রত্যাশা। ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা, এই বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম এ নয়, অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টা বা সরকার যখন চাইবে তখনই ভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে ইসি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কমিশনের কিছুই করার নেই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে, তাদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না, করেন এমন মন্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি সমস্ত। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজন, তবে আরও স্পষ্ট রোডম্যাপের কথা বলছে জামায়াত ইসলামী। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত মানুষের ত্যাগের পর যেনতেনভাবে নির্বাচন নয়, ভোটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারেও জোর দেন তিনি। সরকার ঠিক ওরকম করে প্রশাসন সহ সার্বিক বিষয় গুছিয়ে উঠতে পারছে না, তো বিলম্ব করা আবার ভালো নয়, যেহেতু অনির্বাচিত সরকার। সেই হিসেবে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোডম্যাপ হলে একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকবে, লক্ষ্যমাত্রা থাকবে, টার্গেট থাকবে, সেই টার্গেটে সরকার কাজ করবে। একটা অস্পষ্ট বক্তব্যের কারণে এটা কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয় নাই যে নির্বাচন আসলে কোন সময় হচ্ছে। অধ্যাদেশ শুধু হবে না, আপনাকে গণভোটে যেতে হবে। তারপরে গণভোটও যে পরিবর্তনের সম্মুখীন হয় না তা না, আপনি সবকিছু পরিবর্তন করা যেতে পারে। এর জন্য সেই কালচার তৈরি করতে হবে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলের কেউ যদি ভাবেন খুব সহজে এবারে নির্বাচন পার হবেন, সেটি ভুল। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের 3 জেলার প্রতিনিধিরা এতে যোগ দেন। দিনব্যাপী আলোচনায় নানা মতামত উঠে আসে 31 দফার বাস্তবায়ন আর সেটা জনগণের কাছে পৌঁছানো নিয়ে। কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলা নির্বাচিত কয়েকজন নেতার প্রশ্নের জবাবে দেন তিনি। বলেন, সমমনা দলের মতামতের প্রতিফলন এই 31 দফা। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে আন্দোলন ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পৃথক মামলায় মঙ্গলবার ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 45 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন টিম, যা আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয় 18 ফেব্রুয়ারি। প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে হওয়া সব গুম খুনের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট তারিখ নির্ভর করবে সংস্কারের উপর। 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, যারা হত্যাযোগ্য ও গুমের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার হবে। রাজনৈতিক নেতা কিংবা নিরাপত্তা সংস্থার সদস্য যেই হোক তাদের বিচার হবে। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের আদৌ 3 মাস দেশে ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে। D8 সম্মেলনে যোগ দিতে রাত 1টায় মিশরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়বেন বলে জানান তিনি। আমরা দেখছি আমরা কতটুকু কি, আমার তো মনে হয় যে রোড ম্যাপ খুব স্পষ্ট। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনের জন্য 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন ও ছাত্র জনতার সহযোগিতায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কখন থেকে শুরু হয়েছে অভিযান এবং কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে? দেবাশিস, রাত 12টা থেকেই কিন্তু এই কাপ্তান বাজারের যে মূল সড়ক সেটিতে কিন্তু সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ সেনাবাহিনীরা কিন্তু এই যে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে যেই বিশাল যেই কাপ্তান বাজারের যে মুরগির যে আড়ত, সেই আড়তে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছে। মূলত যেই এই মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের যে মূল সড়কটি সেটি আসলে রীতিমতো দখল করে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু এই বাজারটি পরিচালনা করে থাকেন। মূলত সেটি যেন আর না হয় এবং সেই রাস্তাটা যেন আসলে এই উচ্ছেদ করা যায় এবং তাদের পরবর্তীতে যেন এই ধরনের আড়ত তারা এই রাস্তার মাঝে না বসাতে পারেন। মূলত এই কারণে এই অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের। এবং সেই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে মূল সড়ক, এই সড়কের কারণে যে ঢাকার বাইরে থেকে যে আগত যে পরিবহনগুলো সেগুলো কিন্তু এই যে মূল সড়কের যে মোড়টি সেখানে কিন্তু এই বাজারের কারণেই মূলত রাতভর কিন্তু যে যানজটের সৃষ্টি হয়, সেই যানজট নিরসনের মূল কারণটা আসলে যানজট নিরসন করতেই মূলত এই অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের ইতিমধ্যেই। সেই সাথে তারা আমাদের যেটি জানিয়েছেন যে এই কাপ্তান বাজার থেকে ওয়ারি পর্যন্ত এই রাস্তা দখল করে যে সকল ফুটপাত এবং অবৈধ ব্যবসায়ীরা যারা এখানে আসলে এই রাস্তার দখল নিয়ে আসলে এই ব্যবসাটি করতো তাদের আসলে এখান থেকে উচ্ছেদ করার জন্যই মূলত তারা এই অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযানটি কিন্তু আরও চলবে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ সহ সেনাবাহিনীর একটি সদস্য কিন্তু সামনের দিকে এগিয়েছে এবং তারা এই অভিযান শেষে আসলে আমাদের জানাবেন আসলে এই অভিযানের বিস্তারিত। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হওয়ার জন্য। বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 60,000 কোটি টাকার অনিয়মও রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির তথ্য উঠে আসছে। এবার অনিয়মের সাথে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপের নামও আসছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ, তার স্ত্রী ও ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও আলাদা মামলা করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা
লৌপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও AIUB এর সীমান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, একজন দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনও নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ারি করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা। বিগত 12 এবং 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল। বন্ধুগণ, এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা রাজপথ ছাড়বো না, আমরা অতি দ্রুত বিচার চাই। ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তারা মিছিল মিটিং করছে, প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেন্ট্রাল স্টুডেন্ট অব ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্যানারে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার, ভারতের সাথে একপাক্ষিক চুক্তি বাতিল, সামরিক বাহিনী সহ সকল জায়গা থেকে দালালদের বিতাড়িত করার দাবি জানান তারা। বক্তারা বলেন, সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধে বর্তমান সরকারকে গুরুত্ব দিতে হবে। পিলখানা হত্যার বিচার দাবি করে তারা বলেন, এই হত্যার বিচার না হলে এই দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাবে না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তারা। বলেন, সমন্বয়কদের উপর হামলা হলে সাথে সাথে প্রতিবাদ জানানো হয়, অথচ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা শিকার হলেও তারা কোনো প্রতিবাদ করে না। এমন দ্বিচারিতা থেকে সমন্বয়ক ও সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। প্রতিবেদী সুলভ লেনদেন পরিবর্তে ভারতের সাথে হাসিনা রেজিম যেই সব ধরনের একপাক্ষিক ডিল করেছিল সেগুলো যেন খুবই ভালোভাবে নস্যাৎ করা হয় এবং সেগুলোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরেও তাদের থেকে কোনো ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে নাই। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে বিকেলে শোভাযাত্রা বের করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এ সময় তাদের বাধা প্রদান করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 নেতাকর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নরসিংদীতে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 3 জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে 5 দোনা এলাকায় লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। চলে দুপক্ষের গোলাগুলি আর ধাওয়া পাল্টা ধাওয়া। অবরোধ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক, আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1 ঘন্টা পর স্বাভাবিক হয় চলাচল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরদার আছে নিরাপত্তা। বগুড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার। গাবতলী উপজেলার নেপালতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান আয়োজন হয়। এ সময় ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় 100 মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি দেওয়া হয়েছে। সেই সাথে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ পরিবার সহ 10টি অসহায় পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করে সংস্থাটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের বাংলাদেশ পরিচালক আব্দুল মালেক সরকার। এছাড়া পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান ও গ্লোবাল ফ্যামিলি মুভমেন্টের সাবেক সভাপতি ইউ সুং জু বক্তব্য দেন। দীপ্ত টেলিভিশন চতুর্থবারের মতো প্রদান করেছে দীপ্ত অ্যাওয়ার্ড 2024। গত 1 বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। মোট 13টি ক্যাটাগরিতে দেওয়া হয় এবারের দীপ্ত অ্যাওয়ার্ড। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিঙ্কে প্রাপ্ত দর্শকদের ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়াও জুরি বোর্ডের বিবেচনায়
নিয়ে আরও 2টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কার পেয়েছেন আখম হাসান, কেয়া পায়েল, মোশাররফ করিম, তানজিম সাইয়ারা তটিনী, জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম তিশা সহ অনেকে। দীপ্ত অ্যাওয়ার্ড 2024-এর 20 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 6টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিঘি বুবলি, তানজিম তিশা এবং নৃত্যশিল্পী বারিশ হক। জুরিদের মানে বিচারেও যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটাকেও আমার অনেক বড়ই মনে হয়। আর দর্শক তো ভালোবেসে এই পুরস্কারটা দেয় তারা, এবং দর্শকের সঙ্গে আমাদের আমার বলতে পারি এক ধরনের আত্মিক যোগাযোগ আছে। পুরস্কার পাওয়াটা আসলে আমাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে, যাতে সামনের দিনে আমরা আরও পরিশ্রম করি, আরও হার্ডওয়ার্ক করি। আর এছাড়া দর্শকের ভালোবাসা, আমি যেমন সবসময় বলি যে খুব কম সময় আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ার্ডটা পাওয়া খুব সম্মানের বিষয়। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ঢাকা রয়্যাল ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী পরিষদ 2024-25 শপথ গ্রহণ। মঙ্গলবার রাতে রাজধানী উত্তরায় বর্ণাঢ্য হয়ে আয়োজন করা হয়। 10 সদস্য সহ শপথ নেন ক্লাবের নতুন সভাপতি জহিরান। ক্লাবের এবারের ভোটে নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক তাইজুল ইসলাম। তিনি নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান। নতুন সভাপতি ক্লাবকে আরও বেশি প্রাণবন্ত করতে আশাবাদ জানান। শপথ গ্রহণের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রয়্যাল ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন আগের কমিটির সদস্যরাও। নিজস্ব জমিতে আমাদের একটা নান্দনিক বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা করাটাই আমার অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষার্থে আমাকে মেম্বাররা জয়যুক্ত করেছেন, মেম্বাররা ভোট দিয়েছেন। তো ইনশাল্লাহ আমি আমার কমিটমেন্টের জায়গা থেকে সেটা ফিল আপ করার জন্য আমাদের এই বছরে 2টা ফ্লোর করে আমাদের নতুন ভবনে যাওয়ার যে উদ্দেশ্য, যে টার্গেট, সেটা ইনশাল্লাহ ফিল আপ হবে। অনুষ্ঠিত হয়ে গেল পুষ্পধারা পরিবারের মিলন মেলা এবং বিজয় দিবসের আলোচনা সভা। বিকেলে রাজধানীর একটি হোটেলে মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলী নুর ইসলাম সহ আরও অনেকে। আলোচনা শেষে যাত্রার 10ম বছরে আরও নতুন নতুন অফার নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার দৃঢ় প্রত্যয় জানান সবাই। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।